এটা হচ্ছে যে আসলে ধরেন মানে আমি বলি হচ্ছে যে আপনার যুদ্ধটাকে বোঝার চেষ্টা করা আর কি। মানে হচ্ছে যে যে কোনো বিপ্লবের দুটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে যে বিদ্যমান ক্ষমতার আপনার পতন। আরেকটা পার্ট হচ্ছে যে নতুন ক্ষমতার জন্য আপনার কাজ করা। হ্যাঁ, এবং নতুন ক্ষমতা এবং ব্যবস্থার জন্য কাজ করা। তো এই দুইটা পার্টের ভিতরে প্রথম পার্টটা আমাদের ধরেন ছাত্ররা দায় নিয়ে হাসিনার পতন ঘটালো, মানে ফ্যাসিস্টের পতন ঘটালো। এবং এই ঘটনা ধরেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো মানে এটার দায় নিতে ধরেন পারলো না, বা তারা চাইলো না। এই ধরনের একটা ঘটনা তো আছে। তো ছাত্ররা এটার দায় নিল, ছাত্ররা ফ্যাসিস্টের পতন ঘটালো। কিন্তু এরপরে যেটা হয়েছে, আমাদের ভিতরে একটা বিভ্রম তৈরি হয়েছে যে মনে হয় ফ্যাসিস্টের পতন ঘটিয়ে ফেলেছি, ফলে বোধহয় ফেসিবাদেরও পতন হয়ে গেল। তা দুটা তো আসলে এক জিনিস না। মানে আপনি একটা ক্ষমতার পতন ঘটিয়েছেন, কিন্তু আসলে দুটা জিনিস পুরোপুরি বহাল আছে। একটা জিনিস হচ্ছে যে সেই ক্ষমতার অবকাঠামোগুলো পুরোপুরি বহাল আছে, সেই ক্ষমতা যে আইডিওলজিগুলোর উপর দাঁড়িয়ে আছে সেই আইডিওলজি পুরোপুরি বহাল আছে, যে কালচারাল এস্টাবলিশমেন্টের উপর দাঁড়িয়ে আছে সেটা পুরোপুরি বহাল আছে। শুধু তাই না, যারা তাদের বিরুদ্ধে মানে যারা ক্ষমতার মানে ফ্যাসিস্টের পতনে ভূমিকা রেখেছিল তাদেরও নানান রকম যুদ্ধ আছে, নিজস্ব যুদ্ধ আছে, তাদের নানান রকম দ্বন্দ্ব আছে। তাদের ভিতরে কিছু কিছু গ্রুপ আছে যারা ধরেন ফ্যাসিস্টের জায়গায় নিজেকে স্থাপন করে নিতে চায়, সেরকম একটা গ্রুপ আছে। মূলত আসলে এখন সেই যুদ্ধটাই চলতেছে। তো আমাদের ভিতরে একটা জিনিস ধারণা তৈরি হয়ে আছে যে ধরেন সম্ভবত আমরা এখন পুরোপুরি একটা রাষ্ট্র গঠনের পরের দশায় চলে এসেছি, যেখানে আমরা সব যুদ্ধ টুদ্ধ শেষ করে ফেলেছি। এই মুহূর্তের আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ধরেন ছোট ছোট বিষয় নিয়ে কথা বলা। মানে ধরেন এখন খুব হাস্যকর কতগুলো জিনিস দেখবেন, যেমন দেখেন হচ্ছে যে মানে গণতন্ত্রের মানে যেসব ন্যূনতম ভ্যালু আছে, তো এই জিনিসটার সাথে তো যুদ্ধের অবস্থার একটা রকম ব্যতিক্রম হয়। হ্যাঁ, আপনি যুদ্ধের অবস্থায় অনেকগুলো ভ্যালুকে আপনি এক ধরনের জরুরি অবস্থার মতো করে স্থগিত রাখতে হয়। সাধারণভাবেই এটা করতে হয়, কারণ হচ্ছে এখনো পর্যন্ত কোনো ক্ষমতা যেহেতু প্রতিষ্ঠিত হয় নাই। আপনি যখন এখন বলছেন যে আমি ক্ষমতার ক্রিটিক করছি, মূলত আসলে আপনি তখন না ক্ষমতারে বুঝতে পেরেছেন, না যুদ্ধটারে বুঝতে পেরেছেন। এই মুহূর্তে ক্ষমতা বলতে কোনো কিছু একাট্টা হাজির আসলে নেই। এই পুরো অবস্থাটাকে বোঝার একটা ব্যাপার আছে আর কি আমাদের এই মুহূর্তে, আমি মনে করি। সেই কারণেই আসলে আমি যেটা বলতেছিলাম যে মানে ক্ষমতা মানে আমি ক্ষমতা পাইতে চাই, এটা তো খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ক্ষমতা পাইতে না চাইলে পাল্টা ক্ষমতা হয়ে ওঠার একটা ব্যাপার আছে। যখন ধরেন আমাদের এখানে ফ্যাসিস্টের একচ্ছত্র ক্ষমতা ছিল, তখন যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের পাল্টা ক্ষমতা হাজির করতে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত আসলে হাসিনার পতন করে কেউ পারেনি। এটা না বিএনপি পেরেছে, না ছেলেপেলেরা পেরেছে। তো ছাত্ররা যখনই পারছে, তখনই সম্ভব হয়েছে যখন নিজের ক্ষমতাটাকে তারা হাজির করা শুরু করলো। নানান ফর্মে হাজির করে, প্রতিরোধের মাধ্যমে হাজির করেছে, আরও অনেকভাবে হাজির করেছে। এই আর কি। এটা হচ্ছে যে আসলে ধরেন মানে আমাদের তো মানুষের মানে আমাদের তো একটা আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের একটা ব্যাপার আছে। শেষ পর্যন্ত সবসময় আসলে আমাদের লড়াই এটাই ছিল। ইনফ্যাক্ট যখন আমরা ৭১-এ আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিল, তখনও আসলে পাকিস্তান রাষ্ট্রের সাথে আমাদের যেটা বিরোধ, সেটাও এই জায়গাতেই ছিল যে আমরা মানে ন্যূনতম কিছু জায়গায় একমত হয়ে যে একটা রাষ্ট্রে বসবাস করব, সেই অবস্থাটাকে কন্টিনিউ করতে পারছি না। মানে
মানে রীতিমতো একটা যুদ্ধের ভিতরে আমাদেরকে থাকতে হচ্ছে, সেই জন্যই তো নতুন একটা রাষ্ট্র হইল। তো হচ্ছে যে আসলে মূলতই এই যে গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের যে ব্যাপার, এই ব্যাপারটা এই ব্যাপারটাতে আসলে আমাদেরকে ধরেন একমত হইতে হবে আর কি। হুম তো এই একমত হইতে পারার ব্যাপারগুলো আসলে নানানভাবে সমস্যা তৈরি করছে। যেমন হচ্ছে ধরেন আমাদের যেটা বলি, আমি সবসময় পার্টিজান কোয়ার কথা বলি, আমি পার্টি স্বার্থগুলা নিজেদের ধরেন পাওয়ারের ডোমিনেন্সি তৈরির জন্য আমাদের গণতান্ত্রিক আগ্রহকে ব্যাহত করছে নানান ফর্ম। যেমন তারা যে কোনো ফর্মেই তারা চায় হচ্ছে যে খুব যে কোনো ফর্মেই তারা আসলে ক্ষমতাটা হস্তান্তর করাটাকে গুরুত্বপূর্ণ মনে করছে, ও নিজেদের ক্ষমতাটাকে মনে করছে জনগণের ক্ষমতা, এবং নিজেদের সবগুলো ইচ্ছেকে মনে করছে জনগণের ইচ্ছা। এবং যার কারণে গণ অভ্যুত্থানের ভিতর থেকে যে কোনো একটা মানুষের ধরেন আমাদের একটা জন কনসেন্ট, জন ইচ্ছা যে প্রকাশ হইতে পারছে, এই ঘটনাটাকে লোকেট করার কোনো দায় তারা অনুভব করে না কোনোভাবেই। শুধু দায়ী না, এই জিনিসটাকে ধরেন যারা এই ঘটনাটাকে লোকেট করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না ফলে। মনে হচ্ছে যে আপনাদের এই মুহূর্তে কোনো রকম এটা হচ্ছে যে লেজিটিমেসি নেই, আপনাদের কোনো রকম ম্যান্ডেট নেই, এই ধরনের একটা আলাপ হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ধরনের যত রকম পরিবর্তনের কথাই বলছি, যেমন ধরেন একটা নতুন সংবিধানের আলাপ করলাম আমরা, তারপর আমরা বললাম যে ঠিক আছে আমরা যে একটা জুলাই অভ্যুত্থান হলো, এরপরে আমরা একটা ঘোষণাপত্রের কথা বললাম, একটা জুলাই চার্টারের আলাপ হচ্ছে। সব আলাপের পরেই তাদের একটাই কথা, সেটা হচ্ছে যে আসলে আগে নির্বাচন হোক, ম্যান্ডেট আসুক, এই তারপর তারা করবে। তার মানে হচ্ছে যে এখন যে ম্যান্ডেট, এটাকে তারা আসলে ধরতে পারছে না, অথবা হচ্ছে ধরতে চাচ্ছে না, এটা রাজি হচ্ছে না। কিন্তু আমাদেরকে আসলে এই জায়গা থেকে এটা আমি মনে করি যে এদের ব্যর্থতাও, যারা এটা নেতৃত্ব দিয়েছে তাদের একটা ব্যর্থতা, তারা আমাদের একমত হওয়ার জায়গাগুলো আসলে এখনো পর্যন্ত ডিফাইন করে উঠতে পারে নাই। নানা রকম সমস্যা ছিল, যেমন ধরেন এই সরকারকে প্রতি মুহূর্তে প্রায় প্রতিদিনই প্রচুর আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে হচ্ছে। যে আন্দোলন সংগ্রামগুলো যদি ধরেন আমরা তাদের কথা ধরে নিই, একটা নির্বাচিত সরকারের ফেস করার কথা, সেই আন্দোলন সংগ্রামগুলোর প্রতি মুহূর্তে এই সরকারকে ফেস করতে হচ্ছে, যাতে এই সরকার আসলে কোনো রকম পরিবর্তন প্রক্রিয়ায় সামিল হইতে না পারে, একাগ্র হয়ে কাজ করতে না পারে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো তাহলে এখন আমাদের আসলে এক্সপেকটেশনগুলো কি এই জায়গায় আসে, এটা কিছু করার ব্যাপার আছে। অনেকগুলো এক্সপেকটেশন ধরেন এটা ডিফারেন্ট ডিসিপ্লিনের লোকজন বলতে পারে, কিন্তু আমি আমার ডিসিপ্লিনের জায়গা থেকে যেটুকু বুঝি, আমি যেসব জায়গাতে আলাপ করি, আমাদেরকে আসলে আমি বলি হচ্ছে যে আসলে 1971 সাল থেকে এই পর্যন্ত আমাদের ভিতরে একটা ধর্মযুদ্ধ তৈরি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান তৈরি করে দিয়েছিলেন। ওখান থেকে আমরা বেরোতে পারছি না। আমাদের প্রথম কাজ হচ্ছে যে ওখান থেকে বের হয়ে আমাদের বাকি পথটা নিয়ে চিন্তা ভাবনা করা। ধর্মযুদ্ধটা কেমন ছিল? ধর্মযুদ্ধটা ছিল হচ্ছে যে ধরেন 1971 সালে বাংলাদেশ হয়ে যাওয়ার পরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, তাদের ব্যাপারে কোনো সুস্পষ্ট স্টেপ না নিয়ে শাহ মুজিবুর রহমান যেটা করছিলেন, একটা সেকুলার সংবিধানের আওতায় এনে ধর্মীয় রাজনীতিগুলো নিষিদ্ধ করেছিল। শুধুমাত্র সেই স্কোপের ভিতরেই বাংলাদেশে জামাত, শিবির বা অন্যান্য ইসলামিক দলগুলো নিষিদ্ধ হয়েছিল। তো মুজিব তখন, জিয়া সরকার এসে যখন পঞ্চম সংশোধনী দিল, তখন তো যেহেতু ধর্মীয় রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল, আর আবার এসে রাজনীতি করার সুযোগ পেল তারা সবাই। তো এই যে একটা ঘটনা, মুজিব কেন আপনার ধরেন
বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের প্রশ্নটাকে ডিল করতে গিয়ে ধর্মপ্রশ্ন করতে করা জরুরি মনে করলেন? কেন অভ্যুদয়ের বিরোধিতা যারা করেছে তাদের ব্যাপারে সুস্পষ্ট কোনো রকম অবস্থান না নিয়ে এটাকে ধর্মযুদ্ধে রূপান্তরিত করলেন? এরপর থেকে যেটা হলো, এরপর থেকে বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা কোয়েশ্চেনটাকেই ধর্মপ্রশ্ন আকারে হাজির হয়েছে আমাদের পলিটিক্সে সবসময়। সেই জন্য দেখবেন যে 2013 সালে যেটা শাহবাগ হয়েছিল, এটার মানে এটার ধরেন দাবি ফাঁসি হইলেও বা যুদ্ধাপরাধীদের ফাঁসি এই ধরনের প্রকাশ্য দাবি দেওয়া হইল, এটাকে আমি পাঠ করি হচ্ছে যে আসলে এটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল ইসলাম নামে যে ফেনোমেনা, তার মোকাবিলার চেষ্টা ছাড়া আর কিছুই না। এটাতে না যুদ্ধাপরাধের বিচার ইস্যু ছিল, না কিছুই ছিল, যার কারণে বিচারের ভিতরে কোনো বিচার ছিল না। বিচারের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে যে কোনো ফর্মেই তাদেরকে ফাঁসি দেওয়া এবং তাদেরকে স্টপ করানো, আর কোনো কিছু ছিল না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই যে ধর্মযুদ্ধের ভিতর ঢুকে গেলাম, এখনো পর্যন্ত বাংলাদেশে ধরেন আপনি দেখেন বামপন্থীদেরকে দেখেন, বামপন্থীদেরকে তো নিজেদের রাজনীতি থাকার কথা। তাদের রাজনীতিটা কী হওয়া উচিত? নর্মালি তাদের রাজনীতি হওয়ার কথা হচ্ছে যে ধরেন তারা যে আইডিওলজির কথা বলে, হ্যাঁ, তাদের যে ফিলোসফি, সেই জায়গা থেকে রাজনীতি হওয়ার কথা। আপনি 71 থেকে এই পর্যন্ত তাদের একটাই মাত্র রাজনীতি, সেটা হচ্ছে যে ধর্মপ্রশ্ন মোকাবেলা, মুজিবের ধর্মপ্রশ্ন মোকাবেলা। এবং সেই মোকাবেলার জায়গায় তাদের একমাত্র সত্য হচ্ছে যে জামাত শিবির। তারা তাদের রাজনীতিটাকে এমন একটা জায়গায় লিমিট করে ফেলেছে যে তারা নিজেদের রাজনীতি আর খুঁজে পায় না আওয়ামী লীগের রাজনীতির বাইরে। তো সেই জায়গার থেকে যদি আমরা মুক্তি না পাই, কোনো না কোনো ফর্মে আমরা আসলে কিছুদিন পর পর, কিছু বছর পর পর, কিছু সময় পর পর ওখানে ঢুকে যাচ্ছে বারবার। তো এখান থেকে মুক্তি পাইতে হবে। এটার জন্য আসলে আমি মানে জুলাইয়ের পরে আমাদের ভিতরে কতগুলো মিনিমাম কনসেনসাসের ব্যাপারে মানে আমরা হইতে হবে, আমাদেরকে একমত হইতে হবে কতগুলো জিনিস নিয়ে। যেমন ধরেন কাদের জুলাইকে আসলে আমরা কারা ভোন করব, আমরা কারা ভোন করতে পারি, সেটা তো আসলে একটা সিলসিলা আছে, বসারিয়া আছে। যেমন ধরেন আমি একটা লিস্ট করছিলাম কিভাবে আমরা এটাকে ভোন করতে পারি। একটা হচ্ছে যে যারা আসলে 1971 সালের মুক্তিযুদ্ধকে ভোন করেন কিন্তু ইতিহাসের ধর্ম প্রকল্প আকারে পাঠকে নাকচ করেন। এটা কীরকম? ইতিহাসকে তো আসলে আপনি ইতিহাসের মতোই বিচার করতে হবে। ইতিহাসকে যদি আপনি ধর্ম আকারে বিচার করতে যান, যার কোনো প্রশ্ন করা যাবে না। আমাদের এখানে সেই কাজটাই হয়েছে, যেটা আসলে মুজিব যে ইতিহাসটা আমাদের এখানে নির্মাণ করেছিলেন, আওয়ামী লীগ যেটা ইতিহাসটা নির্মাণ করেছে। ইনফ্যাক্ট একটা জুলাই অভ্যুত্থান ঘটে যাওয়ার পরও, আওয়ামী লীগের এত বড় পতন হয়ে যাওয়ার পরও তাদের ইতিহাস প্রকল্প থেকে, তাদের ইতিহাসের ধর্ম প্রকল্প থেকে আমরা এখনও যে বেরোতে পারছি না। এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এখান থেকে বেরোনোর জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে নোট করতে হবে আমাদেরকে। আর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে, যেমন বাংলাদেশে সবসময় আমি বলার চেষ্টা করি, 1971 সালে আমাদের তো আসলে আমরা যে সামনে আগাইতে চাই, এটা তো আসলে 1971কে আমরা ভোন করে আগাইতে হবে। তো যারা কোনো না কোনো সময়ে 1971 সালে যারা 1971 সালের যুদ্ধের বিরোধিতা করেছিল, আমাদের মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, তারা যদি এখনো পর্যন্ত তাদের সেই অবস্থান জারি রাখে, তো তাহলে তাদের আসলে জুলাই অভ্যুত্থানকে ওন করারও খুব বেশি অর্থ হয় না, কোনো অর্থ হয় না। আপনি আসলে প্রথম কথা হচ্ছে যে আপনি এখন এই মুহূর্তে কোনো একটা সওয়াবের কাজ করেছেন, ধরেন এই সওয়াবের কাজ অতীত কোনো গুনাহের মাফ দেবে না আপনাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনাকে আসলে সেজন্য আমি বলি হচ্ছে যে একটা অবস্থান পরিবর্তনের থিসিস দরকার বাংলাদেশে যারাই রাজনীতি করতে চায়। 1971 সালে আপনারা বলেন যে আপনারা একটা পলিটিক্যাল অবস্থান নিয়েছিলেন,
তো 1971 সালের পরে আপনারা তো পরাজিত হয়েছেন। যে বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশ আসলে আপনাদের মতাদর্শ অনুযায়ী হয়নি, আপনাদের রাজনীতি অনুযায়ী হয়নি, আপনাদের রাজনীতিকে পরাজয় করে হয়েছে। তার মানে এটা একটা ভুল ছিল আপনাদের। সেরকম ভুল বাংলাদেশে আরও অনেকেই করেছে, কিন্তু অনেকেই আপনাদের মতো করে মুখস্থ রাজনীতি করে নেই। যেমন বাংলাদেশে মানে বামপন্থীদের ভিতরেও তো বিরোধিতা ছিল। তো তাদের বিরোধিতার মানে ইসলামপন্থীদের বা জামাত শিবিরের বিরোধিতা, জামাতদের বিরোধিতা এক না। কারণ হচ্ছে যে আসলে তারা আসলে একই সাথে দুইটা ফ্রন্টে লড়াই করার চেষ্টা করেছিল বামপন্থীরা বেশিরভাগ জায়গায়। ওখানে যা তাদের একদিকে শত্রু ছিল হচ্ছে যে পাকিস্তান, আরেকদিকে শত্রু ছিল হচ্ছে যে আপনার ভারত। এটাকে আবার আওয়ামী লীগের বয়ানে তারা মানে জামাতকে যে জায়গা থেকে বলতো হচ্ছে যে স্বাধীনতা বিরোধী, বামপন্থীদের এই অংশকেও মুজিবনগর সরকারের লোকেরা স্বাধীনতা বিরোধী বলতো। বুঝতে পারছেন? কিন্তু ধরেন আমার কথা হচ্ছে যে মানে আপনি যখন এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করতে চাইবেন, ওটা মানে 1971 সালের অবস্থানটাকে ডিজোন না করে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, এটা সম্ভব না। এটা হচ্ছে যে আসলে যেই জায়গা থেকেই আপনি জুলাই অভ্যুত্থানকে গুরুত্বপূর্ণ মনে করেছেন সেই ফিলোসফিটাকে বহন করা। দ্বিতীয় হচ্ছে যে আসলে ধরেন বাংলাদেশে যারা চিহ্নিত স্বৈরাচার এবং একনায়কতন্ত্র ছিল তাদেরকে ডিজোন করতে হবে, যেমন বাকশাল, এরশাদ, হাসিনা। তারপরে হচ্ছে যে ওই যে বললাম আমাদের ধর্মযুদ্ধের যেটা একটা সিলসিলা ছিল, শাহবাগকে আপনি ছিলেন কি ছিলেন না এটা খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে এটাকে রিরিড করতে পারছেন, এটাকে রিরিড করতে পারতে হবে এবং অবস্থান পরিবর্তনের থিসিস থাকা জরুরি। যে কারণে আমরা বলি যে ধরেন শাহবাগের ঘটনাটা ছিল দুটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে ধরেন আমাদের এখানে কিছু বিচারিক খুনের কাজ হয়েছে শাহবাগের ঘটনার মাধ্যমে। দ্বিতীয় হয়েছে এটা হচ্ছে যে আমাদের একটা ধর্মযুদ্ধের সিলসিলা বলেছে মুজিবের। এটাকে বোঝাপড়া সহ রিড করার একটা ব্যাপার আছে। আর হচ্ছে যে মতিঝিল হত্যাকাণ্ডকে ডিজোন করতে হবে, মতিঝিল হত্যাকাণ্ডকে ডিজোন করতে হবে। আর হচ্ছে যে যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আইডিওলজিকে চরিত্রগতভাবে বোঝাপড়া সহ ডিজোন করেন। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখন আমরা ধরেন আওয়ামী লীগ থাকলাম না, এখন আমরা বিএনপি হয়ে গেলাম বা আরেকটা দল হয়ে গেলাম, এই জায়গা থেকে না। মানে চরিত্রগত বোঝাপড়া সহ ডিজোন করার একটা ব্যাপার আছে। রাষ্ট্র ও রাজনৈতিক পরিসরে অন্য যে কোনো ফেসিস্ট সম্ভাবনার ক্রিটিক্যাল থাকতে হবে। ধরেন তারপর হচ্ছে যে ধরেন বাংলাদেশে আমাদের এখানে যারা উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, কোট আনকোট, হ্যাঁ, এইসব কৃত্রিম কল্পনার বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে জাতিসত্তাগুলোর স্বতন্ত্র পরিচয়, যেমন চাকমা, মারমা, মুসলমান, হিন্দু, তঞ্চঙ্গা ইত্যাদি পরিচয়কে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। কোনো মানে আপনার হচ্ছে যে কোনো কাল্পনিক পরিচয় নির্মাণ না, সৌর পরিচয় নির্মাণ না। তো যারা সব ধরনের জাতি, সম্প্রদায় ও রাজনৈতিক ঘৃণা ও গণঘৃণা তৈরির বিরুদ্ধে থাকতে হবে। আমাদের এখানে কিন্তু 1971 সাল থেকে এই পর্যন্ত যে রাজনীতিটা চলেছে সেটা হচ্ছে যে আসলে একটা সমাজের একটা পার্টির বিরুদ্ধে একটা গণঘৃণা জারি রাখা হয়েছে এবং গণঘৃণাটাকে পলিটিক্সের টুল হিসেবে ব্যবহার করেছে। সেই জায়গা থেকে বেরোতে পারতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যেমন ধরেন আমাদের এখানে প্রায়ই খুব মুখস্থ কতগুলো কথা শুনেন, ভারতপন্থী, পাকিস্তানপন্থী। মানে হচ্ছে যে ভারত বা পাকিস্তান কোনো ভূখণ্ডের প্রতি বিদ্বেষ তো আমাদের থাকার দরকার নেই, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে একটা
আহ, রাজনৈতিক সম্পর্ক আছে, তাদের সাথে ন্যায্যতার সম্পর্কের ব্যাপার আছে, তাদের সাথে আমাদের কিছু ন্যায্যতার লড়াইয়ের ব্যাপার আছে। এই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে তাদের সাথে সম্পর্ক ঠিক করা, মানে ভারতপন্থা বা পাকিস্তানপন্থার জায়গা থেকে না। তারপরে হচ্ছে যে সর্বশেষ হচ্ছে যে আসলে 24-এর অভ্যুত্থানটাকে গ্রহণ করতে হবে, এবং 24-এর যেটা আপনার গণহত্যা হয়েছে তার জাস্টিসের পক্ষে থাকতে হবে। এই জিনিসগুলোর ব্যাপারে আসলে আমরা যদি ঐক্যমত হইতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এখানে ধরেন এমনকি 5 তারিখের পরে এই পর্যন্ত যত রকম মানে পলিটিক্যাল ডিবেটগুলো চলতেছিল, এগুলোর একটা ডিবেটও থাকতো না। কিন্তু এইগুলোকে ডিফাইন করার জন্য আসলে আমাদের এখানে না রাজনৈতিক দলগুলো আসলে ইচ্ছুক ছিল, আর না হচ্ছে যে যারা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা আসলে এটার জন্য নিজেদের আন্তরিকতা দেখাতে সক্ষম, বা তারা ধরেন সেভাবে নিজেদের যোগ্যতা দেখাতেও সক্ষম হয় না, এরকম একটা ব্যাপার আছে। এই আচ্ছা, তো ভাই আমরা জুলাই পরবর্তী একটা সিনারিওর কথা বলতেছিলেন যে ভুটানের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের একটা ব্যর্থতা, আপনাদের ব্যর্থতার একটা ব্যাপার, সেটা রিলেটেডই পরের প্রশ্ন আমাদের দেখুন যে জুলাই ঘোষণাপত্র ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার দূরত্ব, ভাবনা, এক্সপেকটেশন ও তার প্রতিফলনের অবস্থা নিয়ে আপনার ভাবনা জানতে চাই আমরা। এই ঘোষণাপত্র হলে আমাদের কি অর্জন হবে এবং এর সাথে আমাদের যোগসূত্র কিরূপ অবস্থায় থাকবে? এমনি জুলাই ঘোষণাপত্রের আসলে মানে আমি আপনার একটা কথা বলি, এটা হচ্ছে যে মানে 5 তারিখের পরে মানে অভ্যুত্থানের পর আমরা একটা আলাপ করেছিলাম, এটা আপনিও বোধহয় খেয়াল করেছিলেন, সেটা হচ্ছে যে আফটার ফেসিস্ট ম্যানিফেস্টোতে। তো ওখানে আমরা বলেছিলাম হচ্ছে যে ধরেন একটা অল পার্টি গার্ডিয়ান কাউন্সিল করার জন্য, যেটার অধীনে যেটা গুরুত্বপূর্ণ কাজ হবে, একটা হবে হচ্ছে একটা অভ্যুত্থানের বিপ্লবী দলিল তৈরি হবে, যে বিপ্লবী দলিলটা একই সাথে একদিকে যেমন ধরেন সবগুলা দলের কনসেনসাসের দলিল হবে, দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে যে এই দলিলটা আমাদের নতুন সংবিধানের অংশ হবে। এই দলিলের ভিতরে একটা নতুন সংবিধান যে আমরা করতে হবে সেটার প্রসিডিউরাল আলাপও থাকবে। তো পরের দিকে সেই সময় আমাদের আলাপগুলোকে আসলে মানে তেমন খুব বেশি কেউ গুরুত্ব দেওয়ার কথা ভাবে নাই। এই যে ভাবেন নাই সেটার ফলশ্রুতি হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের এখানে আসলে এই যে এতক্ষণ যেটা বলতেছি আমাদের ভিতরের মানে আকাঙ্ক্ষাটা কি সে জিনিসটা আসলে স্পষ্ট করতে না পারা, এবং সেই জন্য অনেকেই বলছে জুলাই অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে, এবং এক ধরনের এখন যে সরকারটা আছে বা যে ক্ষমতাটা আছে বা সামনে যেটা আসবে সেটা হচ্ছে পুরোপুরি একটা প্রতিবিপ্লবী ক্ষমতা হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে এটা দিয়ে। তো এখন মানে ঘোষণাপত্র বা আমি যেটারে বলেছিলাম হচ্ছে যে মানে অভ্যুত্থানের বিপ্লবী দলিল, সেটা যে নামেই ডাকেন না কেন সেটা গুরুত্বটা বলি, গুরুত্বটা হচ্ছে যে আসলে মানে আমি এখানে বলতেছিলাম এটা হচ্ছে যে ধরেন আমাদের ভিতরে যে একটা কনসেনসাস ছিল জুলাইকে নিয়ে যে আমাদের একটা কনসেনসাস ছিল, যেটার কারণে সবাই একমত হয়ে এক জায়গায় হয়ে আসলে মানে ফ্যাসিস্টের পতন ঘটাতে পেরেছে। এই জিনিসটা দৃশ্যমান হওয়ার তো একটা ব্যাপার আছে। আমরা প্রতি মুহূর্তে আমরা ধরেন যে কোনো ঘটনা সামনে আসছে বারবার মনে হচ্ছে, বারবার বলার চেষ্টা করছি যে দেখেন এটা তো আসলে জুলাইয়ের চেতনার পরিপন্থী। এটা হচ্ছে যে যেমন একটা ঘটনা বলতেছিলাম যে
সম্ভবত ছাত্র ফেডারেশন একটা বিবৃতি দিয়েছিল যে ছাত্র শিবির জুলাইয়ের চুক্তি ভঙ্গ করেছে। হ্যাঁ, তো আসলে তো জুলাইয়ের চুক্তি বলতে কিছু নেই, এটা তো আপনি ধরতে পারেন না, ছুঁতে পারেন না, কিন্তু তারা একটা কল্পনা করছে জুলাইয়ের। ইনফ্যাক্ট তারা, আমি মনে করি যে তারা যেটা বলছে এটাও হয়তো বা এক ধরনের মানে এটা হচ্ছে সাবকনশাস চুক্তির কথা বলছে, কারণ তারা নিজেরাও যে জুলাই ঘোষণাপত্রের কোনো আলাপ করেছে আমার জানা নেই। হুম, তো অনুমান করা হচ্ছে যে আমাদের এখানে একটা চুক্তি আছে, চুক্তি হয়ে গেছে। এটা হচ্ছে যে আসলে রাষ্ট্র গঠনের মূলে ওই যে একটা সোশ্যাল কন্ট্রাক্টের আলাপ হয় না, একটা তো এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্টের মতো ব্যাপার, যে সোশ্যাল কন্ট্রাক্টটা আসলে থাকে, এটা সব জায়গায় হাজের নাজের থাকে, কিন্তু এটা আসলে আপনি ধরতে ছুঁতে পারেন না। তো রাষ্ট্রগুলো যখন নিজেদের সংবিধান বানায় তখন আসলে এই ধরনের একটা সোশ্যাল কন্ট্রাক্টটাকে ডিফাইন করার চেষ্টা করে। হুম, আমাদের ৭২-এর সংবিধানটাও তো এই সোশ্যাল কন্ট্রাক্টের মানে একটা আমাদের সোশ্যাল কন্ট্রাক্টটাকে ধরতে পারার একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা বলছি যে সেটা ধরতে পারে নাই। আমাদের ন্যাশনাল হোপ কী হওয়ার কথা ছিল, সেটা ডিফাইন হওয়ার কথা ছিল, সেটা করতে পারেনি ৭২-এর সংবিধানে। নানান ফর্মে ৭২-এর সংবিধান যেটা করছিল সেটা হচ্ছে ধরেন আমাদের এখানে জাতিসত্তাগুলোর ভিতরে একটা বৈষম্য তৈরি করেছিল, পাওয়ারের আপনার একটা স্বৈরাচার তৈরির ব্যবস্থা জারি রেখেছিল। আবার হচ্ছে যে ধরেন একটা ধর্মযুদ্ধ তৈরি করেছিল বললাম। এই সব কিছুর কারণে শেষ পর্যন্ত এটা আমাদের আসলে সোশ্যাল কন্ট্রাক্টটাকে রিপ্রেজেন্ট করতে পারেনি শেষ পর্যন্ত। এখন আমরা যেটার কথা বলছি, জুলাইয়ের পরে সেই সোশ্যাল কন্ট্রাক্টটাকে আবার স্পষ্ট করার আমাদের মানে পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বলছি যে ধরেন ১৯৭১ সালে আমরা আসলে আমাদের একটা রাষ্ট্র দাবি করলাম, সেই দাবির ফলে হচ্ছে যে আসলে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই দাবির ফলে আসলে আমরা একটা রাষ্ট্র গঠনও করতে পারলাম। রাষ্ট্র গঠনের পরপর যেটা হয়েছে ৭২-এর সংবিধানের মাধ্যমে আমাদের সেই মালিকানাটাকে হরণ করে নেওয়া হলো। কাদেরকে পাওয়ার দেওয়া হলো? যাদেরকে পাওয়ার দেওয়া হলো তারা হচ্ছে ধরেন পার্টিজান দুর্বৃত্ত শ্রেণী, তারপর সুবিধাবাদী আপনার ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা আছে, সুশীল সমাজ, তাদেরকে ক্ষমতা দেওয়া হলো। এই যে ক্ষমতাগুলো, আমাদের ক্ষমতাটা যে হরণ করা হলো, আমাদের মালিকানাটাকে হরণ করা হলো। আমরা বলছি জুলাই অভ্যুত্থানের পরে আমাদের সেই মালিকানাটাকে রিক্লেম করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার রিক্লেম করার জন্য আমাদের যা যা করা দরকার, একটা হচ্ছে যে একটা চুক্তি করা দরকার আমাদের। এটাই হচ্ছে যে আসলে আমরা যেটা বলছি অভ্যুত্থানের বিপ্লবী দলিল বা চুক্তি, বা এরা হচ্ছে ঘোষণাপত্রের কথা বলছে, সেটা এটা আসলে আমাদের সবার একটা চুক্তি। এই চুক্তিগুলোতে সেই বিষয়গুলো ডিফাইন হবে, যে বিষয়গুলোর মাধ্যমে আমরা আসলে একসাথে থাকার, কোনো রকম আরেকটা জুলাই অভ্যুত্থান হতে না হওয়ার, আরেকটা স্বৈরাচার, আরেকটা হাসিনার মতো স্বৈরাচার তৈরি হতে না পারার একটা রাষ্ট্র যাতে আমরা বানাইতে পারি। এখন ধরেন অনেকেই বলছে যে আমাদের সেই মোমেন্টাম তো চলে গেছে। মোমেন্টাম চলে গেছে কীভাবে? যে ধরেন ৫ তারিখের পর অল্প কয়েকদিনের ভিতরে জিনিসটা হয়ে যাওয়া দরকার ছিল। বলা হচ্ছিল যে একটা প্রোক্লেমেশন যদি এখান থেকে আসে, তার অধীনেই আসলে একটা উপদেষ্টা পরিষদ বা যেটাই হয় সেটা হওয়ার কথা ছিল। কিন্তু ওই উপদেষ্টা পরিষদের মাধ্যমে আবার আমরা কিসের ঘোষণাপত্র দেব? মানে এটা আসলে এই আলাপটা সত্যি আমরা আসলে মোমেন্টামগুলো হারিয়ে ফেলেছি। যে মোমেন্টামগুলো হারিয়ে ফেলার কারণে সেই সময় আমরা একটা সামান্য গোলটেবিল বৈঠকে বসে যেই কনসেনসাসগুলোকে ডিফাইন করতে পারতাম, এখন সারা দেশে আপনি বৈঠকের পর বৈঠক করে সবার পর সভা করে আমাদের কনসেনসাসগুলোকে ডিফাইন করতে আর পারছি না। সহজ হচ্ছে না, কঠিন হচ্ছে না। ডেফিনেটলি এটা সত্য। তো এটা সত্য হওয়ার পরও আমাদেরকে আসলে যেটা করতে হবে আমি মনে করি, ন্যূনতম আমরা যেসব বিষয়গুলোতে আর ফিরে যেতে চাই না, যারা একমত হইতে পারতেছি, সেই একমতটাকে ডিফাইন করা। এমন কিছু ব্যাপার আছে যে ব্যাপার ধরেন
আমাদের এখানে বিএনপি কখনো চাইবে না যার ফিরে যাক, জামাত কখনো চাইবে না আর ফিরে যাক, বা যারা ছাত্র নেতৃত্ব, যারা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা কখনো চাইবে না ফিরে যাক। এই যেটা চাইবে না, এই জিনিসগুলোকে দুটা কাজ করতে হবে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা আকারে আমাদের চুক্তিতে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের চুক্তির একটা সমস্যা হচ্ছে যে 3 জোটের রূপরেখার কথা তো ওই এরশাদ বিরোধী ইয়ের সময়ে পরে 3 জোটের রূপরেখার যেটা ফলাফল হয়েছিল, যে সেই জিনিসটা আর কখনো বাস্তবে রূপান্তরিত হয় না। তো সেই ফলাফলকে সামনে রেখে আমরা বলছি এই ঘোষণাপত্রটাকে, এবং যেটা জুলাই চার্টার বলা হচ্ছে, এটাকে আসলে একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্টে পরিণত করতে হবে, শুধুমাত্র চুক্তি না। লিগ্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে ধরেন এখান থেকে যা ঘোষণা করা হবে সেটা আসলে সরাসরি আইনে পরিণত হবে। এটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে সম্ভব। আর পরে ওখানে আমাদের ভিতরে আমাদের যে আকাঙ্ক্ষা থাকতে হবে সেটা হচ্ছে যে ওখানে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আসলে এটাকে আমাদেরকে ধরেন সংবিধানের অংশ হিসেবে পরিণত করা, যাতে আর কেউ আমাদের এই চুক্তিটাকে লঙ্ঘন করতে না পারে। ধরেন নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে একটা দল ক্ষমতায় আসলো, সেটা জামাত হইতে পারলো, বিএনপি হইতে পারলো, বা এনসিপি হইতে পারলো, যে কেউ হইতে পারলো। তারা যদি মনে করলো এবার ক্ষমতা পেয়ে গেছি, এখন আমরা এটারে আর পাত্তা দেওয়ার দরকার নেই, একটা আইনটাকে আমরা বিলোপ করে দিলাম, সেটা যাতে হইতে না পারে আমরা চেয়েছিলাম হচ্ছে যে এই জিনিসটা একটা নতুন সংবিধানের মাধ্যমে সব কিছু ডিফাইন হয়ে যাক, সব কিছু। সেই কারণেই আসলে ঘোষণাপত্র বা যেটা বিপ্লবী দলের বলছে কোনো অভ্যুত্থানের, এটার মানে কোনো না কোনো ফর্মে এটার একটা আসলে জরুরত এখনও আছে। এটা মানে অরিজিনালি যেটা ঘোষণাপত্র আমরা চেয়েছিলাম সেভাবে হবে না। যেমন ঘোষণাপত্র নাহিদ ইসলামের নেতৃত্বে হওয়ার কথা ছিল। নাহিদ ইসলাম যেহেতু গণ অভ্যুত্থানের নেতা ছিল, প্রধান নেতা ছিল, কিন্তু দেখা যাবে যে এখন আর সেই জায়গায় আর যেতে পারছি না আমরা। এখন দেখা যাবে যে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজটা হইতে হবে। হ্যাঁ, তো এখন অনেকেই বলার চেষ্টা করছে এটা কি এটা তো আসলে কোনো লেজিটিমেসি থাকলো না, তাহলে মানে এটা তো কোন অথরিটিতে, কোন ম্যান্ডেটে ইউনূস এই কাজটা করবে? হ্যাঁ, আসলে যে কোনো ম্যান্ডেটই হচ্ছে যে আসলে কি জানেন, এটা হচ্ছে যে কনসেন্ট। মানে ম্যান্ডেট জিনিসটা আসলে কোনো লিগ্যাল ইয়ে না। আসলে ম্যান্ডেট মানে কোনো ল না, এর মাধ্যমে কোনো ম্যান্ডেট আসে না। ম্যান্ডেট আসে হচ্ছে কনসেন্টের মাধ্যমে। যেই কারণে আমি আর আমরা এই যে ধরেন আমরা এই 4-5 জন মিলে আমরা একটা ল বানাইলাম, এই লটা ভেঙে ফেলার পরও আমরা যে ভেঙে ফেলছি এটাও একটা ম্যান্ডেট। কিন্তু হাসিনাকে আমরা যে যদি হাসিনা যদি মানে ধরেন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতো, সেটা একটা ম্যান্ডেট ছিল না? আবার হাসিনাকে যে অভ্যুত্থানের মাধ্যমে ফেলা হইল, এটাও একটা ম্যান্ডেট। উভয় ম্যান্ডেটকে বুঝতে পারার ব্যাপার আছে। সেই জন্য ম্যান্ডেট মানেই হচ্ছে যে শুধুমাত্র প্রসিডিংস না, ম্যান্ডেট মানে হচ্ছে কনসেন্ট। তো সেই জায়গা থেকে যদি আমাদের এখানে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এবং যারা ফেসিস বিরোধী আন্দোলন করেছে দীর্ঘদিন ধরে, তারা সবাই যদি এই চুক্তিভুক্ত হয়, তাহলে এটার ম্যান্ডেট এটাই। এখানে হচ্ছে যে আসলে মানে আমাদের এখানে যেটা খুব পপুলারলি যেটা ইসলাম প্রশ্ন আকারে হাজির করা হয়, বলা হয়, এটার মূল ইন্টেনশনটা অন্তত যারা সবচেয়ে বেশি ব্যবহার করে তাদের দিক থেকে এটার মূল ইন্টেনশনটা হচ্ছে যে আসলে কীরকম, এটা হচ্ছে যে মুসলমান ও ইসলাম ব্যাপারটার যে অপরায়ণ হচ্ছে যে তার মোকাবেলা। হ্যাঁ, এবং কিন্তু সেই জায়গা থেকে আসলে আমাদের এখানে ইসলাম প্রশ্ন শব্দটা সবচেয়ে যে পপুলার করছে ফরহাদ মাঝহার, তার লাভটা কিন্তু সেই জায়গার না। আমাদের এখানে ইসলামিস্টদের আসলে ইসলামিস্টরা দেখবেন যে খুব আগ্রহ করে ইসলাম প্রশ্ন শব্দটা ব্যবহার করার চেষ্টা করেন। হ্যাঁ, তাদের আগ্রহটা হচ্ছে যে ইসলাম ও মুসলমানদেরকে অপরায়ণ করা হচ্ছে, সেই জায়গার আগ্রহ। আর আদতে এটার প্রস্তাবক যারা, তাদের আগ্রহ সে জায়গা থেকে না। তাদের আগ্রহটা হচ্ছে যে আসলে
ধরেন তাদের আগ্রহটা হচ্ছে যে এটা হচ্ছে যে আসলে আহ, আমাদের এখানে আহ, ধরেন বামপন্থীদের ভিতরে যে একটা মানে ধর্মকে ডিল করার একটা কোয়েশ্চেন হাজির থাকা দরকার। এটার যে মানে এটাকে যে অ্যাভয়েড করে দুনিয়া ঠিক করে ফেলতে চাই, সেই জায়গাটাকে ডিল করেছেন ফরহাদ মাচার ইসলাম প্রশ্ন শব্দটা দিয়ে। হুম, মানে বামপন্থীদের ইসলাম প্রশ্ন কী হইতে পারে তাদের শিয়ালাপ দিয়ে। কিন্তু আমাদের এখানে মানে যেটা সবচেয়ে পপুলার ইসলাম প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে মানে ইসলাম ও মুসলমানদেরকে অপরায়ণের ঘটনাটাকে মোকাবেলা কীভাবে করা হচ্ছে সেই প্রশ্ন। এই ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। এটা এটা পরিষ্কার হওয়া দরকার হচ্ছে যেমন ধরেন আমাদের এখানে যেমন ধরেন একজন মাদ্রাসার হুজুর, একজন মানে মাদ্রাসার ছাত্র, যা একজন ধর্মপরায়ণ মুসলমান, তার কি কোনো ইসলাম প্রশ্ন কি আছে? আদৌ সেরকম কোনো ইসলাম প্রশ্ন থাকার কথা না। সে তো ইসলামের ভিতরেই থাকে আসলে। তার যেটা ইসলামের ব্যাপারে তার ধরেন আগ্রহের যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে সে বড় জোর একজন হুজুরের কাছে যাবে, ভাই মানে এই বিষয়ে মাসালাটা কি, হ্যাঁ। তারপর মানে ধরেন সে কোরআন শরীফের কাছে যাবে, হাদিসের কাছে যাবে, তার পীরের কাছে যাবে, দরগায় যাবে। মানে তার আলাপটা হচ্ছে তাদের ইয়ে কেন্দ্রিক। কিন্তু এটা প্রশ্ন আকারে যখন হাজির হয় তার মানে হচ্ছে যে আসলে আপনি যখন একজন অমুসলমান হিসেবে, যিনি মুসলমান নন, সে যখন তার সামনে একটা বড় আকারে হাজির আছে একটা ফেনোমেনন, তাকে কিভাবে ডিল করবে সেই কোয়েশ্চেনটা আলাপ করতে চাই। সেটাই হচ্ছে যে আসলে ইসলাম প্রশ্ন বাংলাদেশে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে একটা বড় পরিসরে ইসলাম প্রশ্ন হাজির আছে। কারণ বাংলাদেশ হচ্ছে যে আসলে একই সাথে একটা মাল্টিলিঙ্গুয়াল সোসাইটি, একই সাথে ধরেন মাল্টি রিলিজিয়াস সোসাইটি। তারপর আরও অনেকগুলা মানে একই সাথে আপনার অনেকগুলো জাতিগোষ্ঠীও এখানে থাকে। তার মানে বাংলাদেশ সেটা শুধুমাত্র মুসলমানদের রাষ্ট্র না, এটা ইসলামিস্টদেরও রাষ্ট্র না। বাংলাদেশ এটা হচ্ছে যে আসলে এদের সবাইকে নিয়ে একসাথে থাকতে পারার একটা ব্যাপার। এদের সবাইকে নিয়ে একসাথে থাকতে পারার ব্যাপার বলে আসলে মানে এটা আপনি কিভাবে ডিল করবেন, এই ধরনের কোয়েশ্চেন তো আপনার কাছে আসবে। তো এটারে আসলে আমাদের এখানে যেমন ধরেন সবচেয়ে ইয়ে হচ্ছে যেমন ধরেন আমাদের এখানে মানে এটাকে শেখ মুজিব যেটা করছিলেন, এই যে ধর্মযুদ্ধের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আসলে এটা পাকিস্তানের আসলে একটা ইয়ে ছিল। শেখ মুজিবের ঘটনাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে পাকিস্তানের বিপরীতে সব পুরোপুরি একটা ভারত প্রতিষ্ঠা করা বাংলাদেশের ভিতরে। আগেরটা ছিল হচ্ছে সাম্প্রদায়িক পাকিস্তান, এটা হচ্ছে যে আমরা একদম পুরা হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠা করা। মানে এটা সম্পূর্ণ একটা অল্টার ইগো, আর কিছু না। যেখানে আপনার ধর্ম কোয়েশ্চেনটাকে পুরোপুরি অ্যাভয়েড করে একটা রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, মানে ধর্মীয় রাষ্ট্রকে নিষিদ্ধ করে। তারপর হচ্ছে যে একটা সেকুলার রাষ্ট্রের কথা বলে, হ্যাঁ, যেটার ব্যাপারে মানে আমাদের আবুল মনসুর আহমদ সে সময় বলেছিলেন যে মানে যখন সংবিধানের আলাপগুলো হচ্ছিল তখন আবুল সৌদ বলতেছিলেন যে দেখেন আমাদের তো মানে যেখান থেকে স্বাধীনতার আন্দোলন প্রথম শুরু হয়েছিল 6 দফা না, 6 দফা না হচ্ছে যে তারপর হচ্ছে আপনার আওয়ামী লীগের না ইশতেহার, কোথাও আসলে এই সেকুলারিজম তো ছিল না। তো এই জিনিসটারে আমরা যদি ধরেন এই মানে এখান থেকে আমরা যে প্রতিশ্রুতি দিয়ে একটা রাষ্ট্রের কথা বলেছিলাম, সেই প্রতিশ্রুতি থেকে ফিরে এসে আমরা যখন আমাদের রাষ্ট্রটাকে একটা সেকুলার লোকফুলের ভিতরে ঢুকাই দিলাম, একটা কুয়ার ভিতরে ঢুকাই দিলাম, তাহলে তাহলে তো আসলে আমাদের এটা হইল না। সে বলতেছিল যে আমাদের আসলে সেকুলারিজমের কোনো অভাব হবে না, বা কিন্তু আমাদের সবসময় যেটা অভাব হবে সেটা হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অভাব হবে আমাদের।
তো আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্রটা যদি এশিওর করতে পারি, তাহলে বাকি সবগুলোর স্পেস এখানে থাকবে। হুম, একটা সেকুলার চিন্তার স্পেস থাকবে, একটা ধর্ম চিন্তার স্পেস থাকবে। কিন্তু আমি যদি গণতান্ত্রিক রাষ্ট্রটা এশিওর করতে না পারি, যেটা মুজিব আসলে ব্যর্থ হয়েছেন শেষ পর্যন্ত, তাহলে এগুলো কোনো কিছুই সম্ভব হবে না। তো এটার একটা আপনার এটার কারণ ছিল হচ্ছে যে আসলে ধরেন মানে শেখ মুজিবের যারা পরামর্শক ছিলেন বা তার আশেপাশে তারা ছিলেন, তারা হচ্ছে যে আসলে মানে ইউরোপের যেটা রেনেসাঁ ছিল না, এটার প্রতি কোনো ক্রিটিক ছাড়া এটার মুগ্ধতাগুলো সহই অ্যাডপ্ট করেছিল এখানকার। আধুনিকতা, রেনেসাঁ, এগুলো সবগুলো এইভাবে অ্যাডপ্ট করছে। এটার উপরে এটাকে আসলে এটার অনেকগুলো চরিত্র আছে না। এটার একটা ইউরোপীয় রেনেসাঁ একটা চরিত্র ছিল হচ্ছে যে ওখানে ধরেন মানে এটা ছিল হচ্ছে যে ধরেন ওখানকার ধর্মযাজকদের সাথে তাদের একটা লড়াই ছিল। সেই কারণে তাদের একটা তাদের বিরুদ্ধে যেটা লড়াই ছিল, তাদের একটা ধর্মকে আদার করে রাখার একটা ব্যাপার ছিল তাদের। তো এই জিনিসটা অবিকল হুবহু এখানে প্রতিস্থাপিত হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে সবগুলা জিনিসই আসলে আইডিওলজি আকারে হাজির হয়। আমাদের এখানে যে কোনো মতাদর্শ মানে আইডিওলজি আকারে হাজির হয়, যে আইডিওলজির আসলে কোনো রকম আপনার বাছ বিচার আসলে জারি রাখে না। যেমন ধরেন আমাদের এখানে ইসলাম যে জিনিসটা আসছে, ইসলাম জিনিসটাও আসলে অবিকল আরবীয় ইসলামকে অবিকল আরবীয় ইসলামকে এখানে মূর্তি আকারে হাজির করা হয় কোনো রকম পর্যালোচনা ছাড়া। যার কারণে আপনি দেখবেন আরবে যে ইসলামটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামটা আসছে, সেই ইসলামের চেহারাতে আরবীয় চেহারা একটা দেখবেন। কারণ উনি তো আরবেই বসবাস করেছেন। উনি তো নিজের আসলে কোনো কিছুকে বিসর্জন দিয়ে উনি ইসলাম গ্রহণ করতে হয় না ওনাকে। কিন্তু যেসব জাতিগোষ্ঠীগুলো ক্রিয়েটিভ ছিল, তাদের ওখানে গিয়ে ইসলাম নিজস্ব চরিত্র পরিগ্রহ করছে। যেমন ইরানের ইসলাম আর আমার ইসলাম কিন্তু এক না, আরবের ইসলাম কিন্তু এক না। তুমি দেখবেন বাংলাদেশের ইসলাম আর আরবের ইসলাম কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, এটা কেন হইল? এটা কারণটা হচ্ছে যে আসলে আমরা এটাকে মূর্তি আকারে গ্রহণ করেছি। হ্যাঁ, তো মূর্তি পূজাটা আসলে গুনাহের কাজ, এটা ইসলামী গুনাহের কাজ, কিন্তু মূর্তি পূজা করা হয়। তো এখানে একইভাবে সেকুলাররাও তাদের ইউরোপীয় রেনেসাঁ থেকে শুরু করে আধুনিকতা সবগুলোকে মূর্তি আকারে গ্রহণ করেছে, যেখানে ধর্মের কোনো জায়গা নেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য আসলে আমি বলতেছি হচ্ছে যে ধর্মযুদ্ধ থেকে বেরোতে হবে। ধর্মযুদ্ধ থেকে যদি বেরোতে না পারেন, দুটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে আপনার একমাত্র প্রতিপক্ষ হবে ধর্ম বা ইসলাম। হ্যাঁ, যেটা আসলে ধরেন আমি বলতেছি হচ্ছে পাকিস্তানের অল্টার ইগো ছিল আপনাদের যে জিনিসটা, যে ইসলামটা আসলে আমার আপনার এবং সবার হয়ে উঠতে পারতেছে, সেই ইসলাম প্রশ্ন নিয়ে একটা মানে কনসার্নের খুব জরুরত আছে। মানে যে ইসলামটা ধরেন একই সাথে আপনি মুসলমান হলেন, একই সাথে আপনি আপনার প্রতিবেশী যে হিন্দু আছে, প্রতিবেশী যে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইভেন নাস্তিক যে আছে, তার ব্যাপারে নিজের কনসার্ন জারি রাখতে পারলেন। হ্যাঁ, এবং একই সাথে রাষ্ট্রে বসবাস করার সত্যগুলো তৈরি করতে পারলেন। এখন যেই ইসলাম আমি মুসলমান হওয়ার পরও, এটা কিন্তু রাসূলুল্লাহর সময়ে ছিল এবং খেলাফতের সময়ে ছিল, যেগুলোর কথা বলা হয় যে ধরেন একটা ঘটনা এরকম ছিল যে ধরেন একজন মুসলমান এবং একজন হচ্ছে ইহুদি, উভয়ে একটা ডিসপিউট নিয়ে খলিফার কাছে আসলেন। তখন মুসলমানরা খুব আশা করছিল যে খলিফা বোধ হয় তার পক্ষেই দেবে, কারণ রায় দেবে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে এটা মুসলমান যেহেতু। তা এখন সে যেটা পরে দেখা গেলো যে না, সে আসলে ইহুদিটার পক্ষে রায় দিল। উনি খুব মনক্ষুণ্ণ হলেন। হ্যাঁ, তো ঘটনাটা তো এইটাই, মানে যে মুসলমান হওয়ার পরেও সে তার স্বার্থটা যখন গোষ্ঠী স্বার্থ না হয়ে ওঠে, যে মুসলমান হওয়ার পরে আমি একটা খুব কথা প্রায় বলতাম, এখনো বলি, মানে যেই ইসলাম একই সাথে গোলাম আজমের ছেলে এবং মাইকেল চাকমা উভয় মুক্তি চাইতে পারে,
তো সেই ইসলামটুকু আমাদের জন্য খুব জরুরি আসলে। আর যদি সেটা চাইতে না পারে, সেই ইসলামই হোক আর বজরঙ্গি দল হোক, আমাদের তো তারা আসলে কোনো খুব বেশি এটা নিয়ে আগ্রহ থাকার কথা না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আসলে হচ্ছে যে ধরেন মানে আপনারা তো শুরুতেই বলছি, এখন আসলে আফটার ফেসিস মানে ফেসিবাদের পতন না। যদি ফেসিবাদের পতন না হয়ে থাকে তাহলে মানে আসলে মানুষের লাইফ ম্যাটার করবে, সেটা হচ্ছে যে সেই সময়, যে সময়ে আসলে একটা মানুষের রাষ্ট্র হয়ে ওঠা সম্ভব বা মানুষের সমাজ হয়ে ওঠা সম্ভব। অনেক কিছু মানে এটা আসলে এক ধরনের একটা মানে মানুষের ইউটোপিয়ান গন্তব্য হচ্ছে যে যেখানে আসলে আমরা এই ধরনের পরিপূর্ণ একটা রাষ্ট্র তৈরি করে ফেলতে পারবো। কিন্তু সেই জায়গায় আসলে আমাদের আমাদের কাজ হচ্ছে গন্তব্যটা নিয়ে আলাপ করা শেষ পর্যন্ত। মানে ফেসিবাদের জমানায় যে আসলে আপনি মানুষ হিসেবে এক্সিস্ট করতে পারছেন না, আপনার লাইফ যে ম্যাটার হচ্ছে না, এইসব হচ্ছে আসলে ফেসিবাদের লিমিট নিয়ে আলাপ করছিলাম। এটা ফেসিবাদের লিমিট। ফেসিবাদের লিমিটটা ছিল হচ্ছে যে ধরেন মানুষ হিসেবে আপনার কোনোভাবেই আপনার মতামতটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সমগ্র আকারে আপনি যে ধরেন জাতিগত ধরেন আবেগগুলো লালন করেন, এগুলো হচ্ছে ফেসিবাদের সবচেয়ে বড় টুল। যেটার আমাদের এখানে যেটার সবচেয়ে মানে বড় ইয়ে হচ্ছে যেমন ধরেন এটার নাম হচ্ছে যেমন ধরেন বাঙালি জাতীয়তাবাদ, তারপর হচ্ছে দেশপ্রেম, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তি। হ্যাঁ, তো এগুলো যখন আসবে আপনার সামনে, তখন আসলে আপনি মানুষ হিসেবে এক্সিস্ট করেন না। আপনার সামনে যখন আবরার ফাহাদকে আসলে খুন করে মেরে ফেলা হচ্ছে, দেখবেন ৫ তারিখের পরও আপনি যে ফেসিবাদেই আছেন সেটার প্রমাণ হচ্ছে যে ৫ তারিখের পরও আপনাকে বলতে হচ্ছে, একটা গ্রুপ বলছে, বিএনপির লোকজন বলছে যে আবরার ফাহাদকে আসলে মেরে ফেলা উচিত হয়েছে। হ্যাঁ, তাদেরকে মেরে ফেলাটা দরকার ছিল। ছাত্র ইউনিয়নের একটা নেতাও একই কথা বলেছে যে এদেরকে মেরে ফেলাই দরকার ছিল এবং তাদেরকে সবসময় মেরে ফেলাটাই উচিত কাজ হই। হ্যাঁ, এই যে ফেসিবাদের দিনে আপনি এক্সিস্ট করেন না, আবরার ফাহাদ নাম আসলে কেউ এক্সিস্ট করে নাই তখন, ইনফ্যাক্ট এখনও এক্সিস্ট করেন। আপনি যখন এইসব জিনিসগুলো বিলুপ পাবেন আস্তে আস্তে, দেখবেন যে এই জিনিসটা নাই হয়ে গেছে, ধর্মযুদ্ধ থেকে আপনি উত্তরণ নিতে পারছেন, তখন দেখবেন যে আপনি নিজেকে খুঁজে পাবেন। এটুকুই। ওকে ভাই, ধন্যবাদ। অসংখ্য আমাদের দেওয়ার জন্য আমাদের সীমাবদ্ধতার মধ্যে যারা আছে তাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।